ওখানেই একজনের হাতে আমি প্রথম রেড বুক দেখি এবং রেড বুক পড়ি। বীরেন্দ্র আমাকে বলতেন, হ্যাঁ আপনার এই সময়টা, আসল সময়টা নষ্ট করছেন এখানে থেকে, আপনার এই সময় কলকাতা থাকা দরকার ছিল, মূল স্রোতে থাকা দরকার ছিল। বীরেন্দ্র আমাকে বলতেন। আমি কে, গেট খুলছে, তখন আমি সামনে গিয়ে দেখি সন্দীপনদা। শক্তি, সুনীল বা সমসাময়িক বাকিরা দাদা হয়ে থাকলেও শঙ্খ ঘোষ কেন বাবু হয়ে গেলেন? একটা সময় জানো তো এরকম হয়েছিল যে সুনীল গঙ্গোপাধ্যায় বা শঙ্করবাবুর সঙ্গে দুটোর একটা দূরত্বের ব্যাপার, দুটো আলাদা আলাদা গোষ্ঠীর ব্যাপার আছে। এই দুজনের প্রতি যে অপরিসীম টান ছিল তার প্রমাণ আমি পেয়েছি। আপনার এবং শ্যামলতার অবর্তমানে পত্রিকার ভবিষ্যৎ কি? আমরা এত বছর ধরে লিখছি, আমরা কেন থাকবো না সমাজে এত বছর ধরে? এদেরকে কি উত্তর দেবো? বয়স হয়ে গেলে ওই ভাবনাটা খুব হয়ে যায়, ব্লান্ট হয়ে যায়। নমস্কার, আপনারা জানেন আমি বা আমরা যে ধারাবাহিকটি করছি, সত্তরোর্ধ্ব বিভিন্ন কবিদের অডিও ভিজুয়াল ডকুমেন্টেশনের কাজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের নিজেদের জন্য, আর্ট পৌরে নামক ইউটিউব পডকাস্ট চ্যানেলটির হয়ে। তা সেই পডকাস্ট হোক বা আড্ডা হোক, সেই ধারাবাহিকতার সূত্রেই আজকের পর্বে আমরা এসেছি কবি শঙ্কর চক্রবর্তীর কাছে, কসবায়, শঙ্করদার বাড়ি কসবায়, শঙ্করদার বাড়িতে এসেছি। শঙ্করদার সাথে অনেককেই চেনেন। শঙ্করদার জন্ম 1946 সালে। শঙ্করদারই একটি বই থেকে তার সংক্ষিপ্ত পরিচিতি করি। জন্ম 24শে সেপ্টেম্বর 1946, ঢাকা। ভারত সরকারের অবসরপ্রাপ্ত প্রযুক্তিবিদ। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ প্রায় 35টি এবং অন্যান্য বইয়ের বিবরণ ইত্যাদি আছে। এই যে সংক্ষিপ্ত 2-3 লাইনের পরিচিতি বললাম, তার বাইরেও শঙ্করদার সম্পাদক সত্তা, কবি সত্তা এবং ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা একটা বিস্তৃত অধ্যায় আছে। কথোপকথনে সেইটাই সামান্য ধরার এবং প্রিজার্ভ করে রাখার চেষ্টা করব। শঙ্করদা, বলো। 46 সাল, ঢাকা, স্বাধীনতার ঠিক 1 বছর আগে। ঢাকাইয়াপুলা যারে বলে, ঢাকার কোথায়? ঢাকা নরসিংদী বলে একটা জায়গা আছে, নরসিংদীতে। আমার জন্মটা হয়েছিল নরসিংদীতে, এবং ওখানে আমাদের বাড়ি ছিল, বাবাদের বাড়ি ছিল আর কি নরসিংদী। মামার বাড়ি ছিল কুমিল্লা। হ্যাঁ, আমার মামারও খুব আমার দাদু আর কি, আমার দাদু কিন্তু খুব প্রভাবশালী ব্যক্তি। আশুতোষ মুখোপাধ্যায়ের মতো গোপ ছিল তখন সেই আমলে। মানে ঢাকা ওই কটন মিলের যে হাই স্কুল ছিল, সেই হাই স্কুলে হেডমাস্টার ছিলেন উনি। আর পরবর্তী সময়ে জেনেছি, তবু পরে জেনেছি যে উনি প্রেসিডেন্সি করে যখন পড়তেন, তার ক্লাসমেট ছিলেন ডক্টর জাকির হোসেন এবং বিধুভূষণ মালিক। তখন জানতাম আর কি। তো সেই দাদুর পরবর্তীকালে যখন পিচ্চুল করতাম, পিচ্চু খালি গায়ে বলতো পিঠটা এবারে চলে এসেছিলেন অনেক পরে। উনি এসেছিলেন মানে 51 ওই সময় চলে এসেছিলেন, সব গুটিয়ে পাট্টারি গুটিয়ে চলে এসেছিলেন। তখন ওই মামার বাড়িতে থাকতেন, যেতাম যখন, উনি আমাকে সব কথায় কথায় খালি ইংরেজি ট্রান্সলেশন জিজ্ঞেস করতেন, আর খুব বিরক্ত বোধ করতাম। তো যাই হোক, ওই মামার বাড়িটা আমার খুব ভালো জায়গা ছিল আর কি। হ্যাঁ, আর তুমি বলেছো ঢাকায় মানে খুব ছোটবেলায়, মানে জন্ম বেশি দিন থাকিনি, কারণ 47 সালেই একেবারে মনে আছে, 47 সালেই ওই সময় বাবা পাত্তালি গুটিয়ে চলে এলেন ইয়েতে, তখন বর্ণনগরে এসে আমরা আস্তানায় গড়েছিলাম আর কি। বর্ণনগরেই আমার বড় হওয়া, ছোটবেলা একেবারে প্রাইমারি স্টেজে বর্ণনগরে থাকা। বর্ণনগরে কোথায়? বর্ণনগরে ছিলাম সত্যাশীপাড়া রোডে। আচ্ছা, সত্যাশীপাড়া রোডে ছিলাম এবং ওখানে ওখানে ভাড়াতেই ছিলাম। হ্যাঁ, তখন তারপর আমার জ্যাঠামশাইরাও আস্তে আস্তে আসতে শুরু করলেন। তখন ওরা এসে জ্যাঠামশাইরা কেউ রহড়ায়, হ্যাঁ, কেউ অন্য জায়গায় জমি কিনে আস্তে আস্তে সেটেল হতে শুরু করলেন। বাবার সেটেল হওয়ার কোনো সুযোগ ছিল না, আমার জ্যাঠামশাইরাও সুযোগ ছিল না। তারাও একজন সরকারি ডাক্তার ছিলেন আর একজন স্কুলের হেডমাস্টার ছিলেন, ওদেরও ঘুরতে হয়েছে বিভিন্ন জায়গায়। কিন্তু বাবা সরকারি চাকরিতে ওই বদলির ব্যাপারটা খুব ছিল, কারণ উনি পরবর্তীকালে ভালো পোস্টে, তখনকার আমলে তো সত্যি কথা বলতে মানে এত এখনকার মতো এত অফিসার
খুঁজে পাওয়া যেত না তো, মানে গেজে ক্লাসরুম গেজে খুঁজে যেত। তখন বাবা সেই আমলে ছিলেন, তো ফলে বাবাকে প্রচুর বদলি হতে হয়েছে, প্রচুর। এবং বাবা যখনই বদলি হতেন আমাদের সঙ্গে করে নিয়ে যেতেন, রাজ্যের মধ্যে। একদম রাজ্যের মধ্যে যেখানে যেতেন আমাদের সঙ্গে করে নিয়ে যেতেন। ফলে আমার বিভিন্ন স্কুলে পড়াশোনা আপনারা করতে কয় হয়েছে। ভাই বোন? আমরা 3 ভাই, 3 ভাই 1 বোন। আচ্ছা। কিন্তু আমি যখন বদলি হলো তখন আমরা 2 ভাই ছিলাম। হ্যাঁ, তার পরবর্তী যখন আবার বাবা সে চলে এলেন এই অঞ্চলে, হুগলি থেকে এসে আবার ব্যারাকপুরে এসে সেটেল করলেন, বা ব্যারাকপুর অফিসে সেটেল করলেন। তারপর রাইটার্স বিল্ডিং এ দেখলেন। তখন আমার অন্য ভাই এবং বোন, মানে বাবা রিটায়ার্ড করেছিলেন 1973 সালে। আচ্ছা শঙ্কর দা, আপনি তো 1 বছর বয়সে চলে এসছেন। জ্যাঠামশাইও, যদিও জ্যাঠামশাই বলছি হয়তো বয়সের নিরিখে দাদুর যাই হোক, জ্যাঠামশাইও ওই সময়ই এসছেন। তারপর কি মানে এই দেশ ছেড়ে আসার জন্য, দেশে ফিরে যাওয়ার আকুতি ইত্যাদি কাজ করেছে ওনার মধ্যে? আপনার তো না হয় সেরকম টান জন্মায়নি, বা গেছেন আপনারা বা আমি জ্যাঠামশাই? আমি না, জ্যাঠামশাইরা যাননি, বাবাও যান, ওরা কেউ যেতে পারেননি পরবর্তী সময়, কেউ যাননি। তো বাবার মধ্যে একটা প্রচন্ড নস্টালজিয়া কাজ করতো। বাবা বহুদিন বেঁচে ছিলেন। আমার বাবা জ্যোতিবাবু সমসাময়িক ছিলেন, প্রায় 99 বছর পর্যন্ত বাবা বেঁচে ছিলেন। বাবা চোখটা পরে পরবর্তীকালে নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু বাবা ওই সময় প্রতি সময় আমাকে আমি তখন বহুবার বাংলাদেশে গিয়েছি, বিভিন্ন অনুষ্ঠানে যেতাম। বাবা খুব মাইনুটলি খোঁজ করতেন, জিজ্ঞেস করতেন, গেছিলিস ওখানে, গেছিলিস, দেখেছিলিস, করতো। বাবা বলে একটা নস্টালজিয়া কাজ করতো, বরাবরই দেখেছি। কিন্তু ওরা কেউ যেতে পারেনি কখনো, ওরা যেতে পারেনি। আমি হ্যাঁ, আমার একটা সত্যি কথা বলতে একটা টান ছিল, মানে ওই দেশের প্রতি। এবং সত্যি মানে গিয়েও যখন প্রথমবার গেলাম, একটা অদ্ভুত কাজ করছে সেই পদ্মা পেরোনো, সেই পদ্মার উপর যেগুলো বাবার। কত সালে গেলেন? আমি প্রথম গেলাম 1900 ও না না, আমি ওই শিলং থেকে এসে ওই 97, 98 ওই প্রথম গেলাম। তারপরে ঘন ঘন যেতে শুরু করি আর কি। এবং দিদিমার কাছে বা মার কাছে সব গল্পগুলো শুনতাম, পদ্মার গল্প, ওইসব গল্প, সেগুলো খুব মানে গিয়ে যখন নিজে দেখতে পাই, দেখে একটা অদ্ভুত ফিলিংস তৈরি হয়েছিল আর কি। আমার বাংলাদেশের মানে জায়গার প্রতি আমার দুর্বলতা বরাবরই ছিল। তবে কিভাবে সব চলে এসছে, বাবা কিভাবে চলে আসতে হয়েছে, সেসব কাহিনী তো আমার নিজে দেখিনি কখনো। পরে শুনেছি। এবং আমি যখন বরানগরে ছিলাম, প্রথমে বরানগরে 87 রোডের আগে ঘোড়াপুকুর রোডে একটা বাড়িতে ছিলাম, ঘোড়াপুকুরে। তো সেখানে সেই বাড়িতে আমার মনে আছে, একদম 51 না 52 একদিন মাঝরাতে আমার বাড়িতে দরজা করা লাগছে, দেখলাম যে আমার এক মেজো মামা, দাদু, দিদিমা, হ্যাঁ, সমস্ত মামা, মাসি, ছোট মাসি, ছোট মাসি, ছোট মামা, সব ছোট, তখন সবাই এসে হাজির। হ্যাঁ, তখন ওখান থেকে ডাইরেক্ট চলে এসছে, মানে ওই গোলমালের সময়। ওই সময় আমার মনে হচ্ছে আমার জীবনের প্রথম দাঙ্গা দেখা। আমি ওই ছাদের মধ্যে ভয়পুকুরের ছাদ, আমি কিছু বুঝি না তখন, আমি ক্লাস 2-তে না ইয়েতে পড়ি। বড় ভয়পুরের ছাদের থেকে দেখা যায় আলমবাজারের পুরো আকাশটা লাল হয়ে গেছে। মানে ওই প্রথম আমার অভিজ্ঞতা হয় আর কি। তারপর থেকে যা হয়, মানে আমি আস্তে আস্তে নিজেকে ভেতরে ভেতরে একটা নির্মাণ শুরু হলো আর কি, কিভাবে নিজেকে তৈরি করা যায় এইভাবে। আচ্ছা, মানে এই কথোপকথন শুরুর আগে আপনি যে গল্পটা করছিলেন যে আপনি একসময় টিটাগড়ে একটা জায়গায় কাজ করতেন এবং সেখানে নকশাল আমলে ওই পাইপ গান বা শর্ট গান তৈরি হওয়া দেখেছেন, সেই অধ্যায়টা। এবং আমরা নকশাল আমল বলতে কলকাতার আশেপাশের এলাকাগুলোয় যে আন্দোলন বা যে অ্যাক্টিভিটি বুঝি, ঠিক অবশ্যই যে পাইপ গান বা শর্ট গান, সেগুলো তো তৈরি হওয়ার একটা জায়গা দরকার, সেটা আপনি দেখেছেন চোখের সামনে। হ্যাঁ, এই অভিজ্ঞতাটা এটা আমার একটা দারুণ অভিজ্ঞতা। আসল কথা, ওই সময়টা তো আমি পাশ করার পরে, ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে আমি সরকারি সেন্ট্রাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং পাশ করে কোন সাবজেক্ট? আমি মেকানিক্যাল। তো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা 1 বছরের একটা ট্রেনিং হয়, সেই ট্রেনিংটা পেয়ে গেছিলাম। পেয়ে বার্নপুরে গিয়ে ওই ওই যে কারখানাটা, সেখানে জয়েন করি।
করার পরে 1 বছর ভাবছি এরপরে কি হবে, এরপরে কে অ্যাবজর্ব করবে, কোথায় চাকরি পাবো, এই ভাবতে ভাবতে তখন আমি কয়েকটা জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, মানে লোকালি দিয়ে ওই হলম্যান ক্লাইম্যাক্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড বলে একটা কোম্পানি ছিল, কারখানা ছিল ওই টিটাগড়ে জুট মিলের পাশে। তো সেখানে ওই আমি জানি না, ইন্টারভিউতে সব বড় বড় লোকেরা এসেছিল গাড়ি ফাড়ি নিয়ে, আমাকে দেখলাম সিলেক্ট করে ফেললো, একজনকে নিয়েছিল ইন্সপেক্টর হিসেবে। তো আমার বিরাট আমি আপ্লুত হলাম, কারণ বাড়ি থেকে সাইকেলে যাবো, তখন সাইকেল করে রহড়ায় থাকতাম, রহড়া মিশন পাড়ায় থাকতাম, ওই সাইকেল করে আমি যেতাম ওই কারখানায় গিয়ে, কারখানায় কাজ ছিল, ওই সব বিভিন্ন মানে ওয়ার্কাররা সব কাজ করছে মেশিনের সমস্ত, ওগুলো গিয়ে ইন্সপেকশন করা আর কি, গিয়ে রিপোর্ট লেখা, এগুলো করতাম। 70-এর গোড়ায়? একদম 70-এর গোড়া না, একদম আগে, 70-এর আগে। এটা হচ্ছে 69 ওই সময়টা। তো করতে করতে সন্ধে হয়ে যেত, সন্ধ্যের সময় ফিরে আসার কথা আমার। ফাইনাল যখন চেক করছি গিয়েতে, তখন ওখানে দেখি ওরা কেউ ওখানে পাইপ গান মানিয়ে সাইডে রাখছে, করছে। ওই আর প্রথম অভিজ্ঞতা আর কি, পাইপ গান দেখলাম। সেগুলো কি মানে বৈধ নাকি অবৈধ নির্মাণ? অবৈধ অবশ্যই, কারণ কারখানা তো বানাবার কথা না, ওইটা টোটালি ব্রিটিশ কোম্পানি ছিল, মানে ব্রিটিশ মালিক ছিল। আমি নিজে মালিকদের দেখেছি, আর ব্রিটিশ মালিক ছিল। তার পরবর্তী সময় বার্ড কোম্পানি কিনে নিয়েছিল ওই কোম্পানিটা। সেই সময় এই সূত্রে আমি জানতে চাইছি, সেই সময় তো বামপন্থী বিভিন্ন শ্রমিক আন্দোলন ইত্যাদি হতোই। ব্রিটিশ কোম্পানিতে সেই শ্রমিক আন্দোলনের প্রভাব বা শ্রমিক ইউনিয়ন ইত্যাদি কেমন ছিল? খুব ছিল, এবং তাতে পুঁজিপতি ব্রিটিশরা সেটাকে কিভাবে দেখতো? আমি একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা বলতে পারি। সেটা হচ্ছে, একটা দাবি দেওয়ার জন্য একবার একটা প্রচন্ড আন্দোলন হলো, তখন ঘেরাও, আমি মনে আছে আমরা ওই ফ্যাক্টরির ভেতরে ঘেরাও হয়ে গেছিলাম। আপনি তো মালিক পক্ষ। আমি তো যেহেতু ওদের মালিক পক্ষ বলতে, যেহেতু ওয়ার্কাররা অন্য, যদিও ওদের সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল, ওরা প্রচন্ড, আমি ক্রিকেট ম্যাচ খেলতাম ওদের গঙ্গার পাড়েই ছিল ওই ফ্যাক্টরিটা, বেরিয়ে পেছন দিকটা পুরো বিরাট মাঠ, আমি ক্রিকেট খেলেছি ওদের সঙ্গে। তো ওই সময় ঘেরাও করে রেখে দিয়েছিল, সারা রাত চিৎকার। তখন আমি বক্তৃতা শুনছি, মোহাম্মদ আমিন তখন এমএলএ ছিলেন মনে হয় সিপিএম এর, তিনি বক্তৃতা দিচ্ছেন বাইরে দাঁড়িয়ে, এবং যুক্তফ্রন্ট সরকার, তখন যুক্তফ্রন্ট সরকার ওই সময়টা। তারপর তো সারা রাত বাড়িতেও চিন্তা করতে, আমাদের ফোনের ব্যাপার ছিল না, চিন্তা করছে। সকালবেলা দেখি, ভোরবেলা দেখি ওই মালিক, ওই ব্রিটিশ মালিক, জন ওয়েনের মতো চেহারা, তখন নামও ভুলে গেছি, ওই সিনেমাগুলো তো নায়ক ছিল তখন জন ওয়েন, ওরকম চেহারা, ঘাটঘাট করে ঢুকে সমস্ত মেশিনগুলোর কাছে যাচ্ছে, দেখছে সব ঠিক আছে কিনা। দেখে আমরা একটা ঘরের মধ্যে পুরো বন্দি অবস্থা ছিলাম আর কি। তারপর দেখলাম আরেকজন অফিসার এলো, ওদেরই আর কি মালিক পক্ষের, দুজনে এসে আমাদের ঘর দরজা খুলে আমাদের সব বের করে দিল। আমি জানি না, তখন মনে হয় পুলিশের হেল্প নেওয়া হয়েছিল বা কিছু একটা করেছিল, আমাদের বের করে দিয়ে সব বাড়িতে পাঠিয়ে দিল আর কি। ওই প্রথম আমি মালিক, এর আগে মালিককে দেখিনি কখনো, ওই প্রথম মালিককে দেখেছিলাম আর কি। তা নাহলে এমনি পাঞ্জাবি বা অমুক, এরা সব মানে যারা নাকি চিফ ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার যারা ছিলেন তারা ছিলেন। ওই আমার প্রথম অভিজ্ঞতা, এবং ওখানেই একজনের হাতে আমি প্রথম রেড বুক দেখি, এবং রেড বুক পড়ি। রেড বুক যে বাংলায় লেখা আমি তাও জানতাম না, কিন্তু বাংলাতে রেড বুক দেখেছি আবার ওখানে প্রথম। এরপরে মানে আপনার শিলংয়ের সঙ্গে সংযুক্তির কথা আমি জানতে পারি, কারণ আমি তো সুইমুল সাথে চিঠিপত্র নিয়ে কাজ করেছি। আপনার অনেকগুলো চিঠি পেয়েছি শিলং থেকে লেখা, কখনো গল্প চাইছেন, কখনো আসার আমন্ত্রণ জানাচ্ছেন ইত্যাদি। তা মানে এইটা হচ্ছে, আমি বলছি 70-এর শেষ দিক 80-র গোড়ার দিক ওরকম সময়কার চিঠিপত্র। শিলংয়ের সঙ্গে আপনার যোগাযোগ বা ওই পর্বটা যদি বলেন। দেখো, শিলংটা হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ পর্ব, আমি ভুলতে পারবো না। আমি যখন মানে ন্যাচারালি আমার খুব মন খারাপ হয়ে গেছিল যে কলকাতা ছেড়ে যাও, কি কলকাতায় সাহিত্য জগতের সঙ্গে জড়িয়ে? হ্যাঁ, জড়িত। আমি কপি হাউসে যেতাম, আড্ডা মারতাম থেকেই। হ্যাঁ, ওই লেট 60s থেকে আর কি। হ্যাঁ, তখন আমার বন্ধু কমল চক্রবর্তী, খুব ঘনিষ্ঠ বন্ধু আগের থেকেই ছিল, কমল জামশেদপুরে থাকতো, তো ও আসতো কপি হাউসে, আমরা একসঙ্গে আড্ডা মারতাম, এবং আরো অনেকে পত্রিকার সঙ্গে যুক্ত ছিলাম কয়েকটা।
মানে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল সেখানে। কাদের সাথে মানে আড্ডার পার্টনার কারা কারা ছিল তখন? ওই সময় পার্টনার ছিল কমল ছিল, আর আমার আমি শেষে শ্রীরামপুরে ছিলাম কিছুদিন। ওই শ্রীরামপুর স্কুলে ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে আমি হায়ার সেকেন্ডারি পাস করেছিলাম। তো ওই স্কুলে ক্লাসমেট ছিল আমার সোমনাথ মুখোপাধ্যায়, মারা গেছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ওই সোমনাথ আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ও যদি আর্টসের ছিল, আমার সায়েন্সের ছিল প্রণব বসু রায়, ও মারা গেছে। তো এরা তখন আসতো, ওরা শীর্ষবিন্দু পত্রিকা করতো। ওই সময় ওখানে আমি ওদের সঙ্গেও অনেক সময় কাটাতাম আর কি। তো এই বন্ধু বান্ধব ছেড়ে চলে যাওয়াটা খুব কষ্টের ছিল, এটা সত্যি কথা। এবং ওখানে গিয়ে প্রথম শিলংয়ে গিয়ে আমি তার আগে ওই কৃষ্ণকুমার মল্লিক পত্রিকাটা করতেন, গল্প কবিতা। তো ওখানে তো লেখা বেরোতো, তো ওখানে একটা সংখ্যায় দেখেছিলাম ঠিকানায় যে মিয়াল বসু চৌধুরী ওই শিলংয়ে আছে, ব্যাংক অফ বরোদায়। তা আমি শিলংয়ে গিয়ে আমি হাতে পাতে কিচ্ছু নেই, আমি একে খুঁজি আগে কোথায়, গিয়ে সোজা ব্যাংক অফ বরোদার ব্রাঞ্চে গিয়ে দেখে মিনাল বসুকে পেলাম। তো ও বেশ ফুর্তি হলো। ও তখন উনি নিয়ে গেলেন আমাকে, সৌমেন সেন ছিলেন উনি, শিলং কলেজে তখন পড়াতেন, পরবর্তীকালে নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটিতে গেছেন প্রাবন্ধিক। তো সৌমেন সেনের বাড়িতে, সেখানে বীরেন্দ্রনাথ রক্ষিতের সঙ্গে প্রথম পরিচয়। ওই বীরেন্দ্রাই হচ্ছে আমার মানে প্রকৃত আশ্রয়। মানে পরবর্তী সময় আমি আর বীরেন্দ্রা অফুরন্ত সময় দুজনে একসঙ্গে কাটাতাম। হ্যাঁ, বীরেন্দ্রা বলাকা বলে একটি বাড়িতে থাকতেন, আমি তখন বিয়ে করিনি, ফলে এরকম দিন গেছে বীরেন্দ্রার সঙ্গে রাত কাটিয়েছি। এবং বীরেন্দ্রা শীতের সময় কল্যাণীতে একটা বাড়ি ছিল, শীতের ছুটিতে উনি পরিবারকে পাঠিয়ে দিতেন, একবার পাঠিয়েছিলেন, মানে প্রত্যেকবার নিজেও চলে আসতেন, কিন্তু একবার উনি অসমীয়া ছন্দের উৎস বিবর্তন নিয়ে একটা কাজ পিএইচডি করেছিলেন আর কি। ওই কাজটা শেষ পর্যায়ে চলছিল, তখন সেবার উনি ওদের পাঠিয়ে আমি আর বীরেন্দ্র একসঙ্গে ছিলাম। ওই মানে পুরো জীবনানন্দ এবং কবিতা, এবং বীরেন্দ্রার কত কবিতা তখন লিখতো, আমাকে শোনাতেন, আমার কবিতা আমি লিখে বীরেন্দ্রকে শোনাতাম, মানে এইভাবেই চলতো আর কি। ওই বীরেন্দ্র তখন একটা গুচ্ছ, মনে আছে কীর্তিবাস সমরেন্দ্র সেনগুপ্ত তখন এইটার কীর্তিবাসের ওই সময়টা একটা গুচ্ছ বেরিয়েছিল, এবং সেটা এরা এই আমাদের বন্ধু বান্ধব, আমাদের পাঠ্যপুস্তক, এরা খুব প্রশংসা করেছিল তখন। এতে তখনই বীরেন্দ্রের সাক্ষাৎকার একটা বই ওরা বের করার মানে উদ্যোগ নেয় আর কি। এই বীরেন্দ্র আমার কাছে সত্যি আশ্রয় ছিল তখন। তার পরবর্তী সময়ে তো শিলং আমি ওখান থেকে আমি ঘন করে চলে আসতাম কলকাতা। তখন প্লেনের ভাড়া ছিল কত জানো তো, গুয়াহাটি থেকে কলকাতা ৭৫ টাকা। আমি যা মায়না পেতাম তাদের দেখে আমার ইজি হয়ে যেত খুব ভালো। ৭৫ টাকায় এসে শুধু এক মুখে ৭৫ টাকা এসে ২ দিন বাড়িতে থাকতাম, বাবাও খুশি হতো, এসে থেকে পরে কপি বসে আড্ডা মেরে আবার চলে যেতাম, এরকম করেছি অনেক। তারপর তখন তো লেখালেখি, সরকারি চাকরি, আমার সরকারি চাকরি, কেন্দ্রীয় সরকারি চাকরি ছিল। তারপরে সবাই যখন জানতে পারলো আমি আছি, তা শিলংয়ে আছি, তখন শিলংয়ে যেই বেড়াতে আসতেন প্রথম দিকে সবাই আমার কাছে চলে আসতেন। তারপর তো মানে একে একে কি বলবো, সেই সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শক্তি চট্টোপাধ্যায় থেকে শুরু করে উত্তল কুমার বসু, শঙ্খ ঘোষ, তারপর সঞ্জীবন চট্টোপাধ্যায়, এমনকি একটা দিন রাত্রিবেলা মনে আছে হঠাৎ করে সমীর রায়চৌধুরী, শান্তি লাহিড়ী, ওদের বিরাট টিম এসে আমার বাড়িতে হাজির। মানে তখন মানে সবাই জানতো ওখানে শঙ্কর আছে, কোনো রকমে গিয়ে ওরা কি করতো, যে টেলিফোন ভবনে চলে যেত, সেখান থেকে চৌকিদার থেকে ডিরেকশন নিয়ে বাড়িতে গিয়ে হাজির হতেন। প্রত্যেকে নিয়ে এইভাবে এসেছেন, মানে খুঁজে খুঁজে কোন বাড়িতে থাকে। আমার সঞ্জীবনদা পার্থসারথী চৌধুরী ছিলেন, মনে আছে? ওই দুজনে প্রথমবার যখন এলেন, আমি রাবণের বাড়িতে অফিস থেকে ফিরে সন্ধ্যাবেলা রাবণে থাকতাম, তখন বিভিন্ন বাড়িতে বাড়ি পাল্টে ছিলাম, রাবণের বাড়িতে ছিলাম। তো ওখানে দেখি হঠাৎ সন্ধ্যেবেলা লাইট পড়তো, পাহাড়ি জায়গায় একটা কুয়াশা মধ্যে ঠান্ডা, হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা, দেখি হঠাৎ একটা ট্যাক্সি দাঁড়ালো। ট্যাক্সির থেকে দেখলাম ওভারকোট পরা, একটা ক্যাপ পরা, হ্যাঁ দুজন নামছে, নেমে বাড়ির দিকে হচ্ছে। আমি কে? গেট খুলছে, তখন আমি সামনে গিয়ে দেখি সন্দীপনদা। তাহলে কি ব্যাপার না, গিয়েছিলেন ওনারা ইয়েতে শিলচর একটা অনুষ্ঠানে, আর শিলচর থেকে ফিরে এদিক দিয়ে বাই রোড ফিরতে হলে শিলংয়ের ওপর দিয়ে ফিরতে হয়, তো শিলংয়ে নেমে পড়েছেন ওরা গুয়াহাটি না গিয়ে।
নেমে পড়ে আমার অফিসে চলে যেত। সবাই জানে যে সব জায়গায় আমার ঠিকানা লেখা থাকতো পিএনটি ক্যারিয়ার স্টেশন, মানে সব জায়গায় প্রত্যেকে জানে, ওরা জানে পিএনটি অফিসে গেলেই পাওয়া যাবে। ওখান থেকে ওই বাড়ির ঠিকানা নিয়ে সোজা বাড়িতে চলে এলেন। তা ওরা 2-3 দিন ছিলেন ওখানে, বেশ হই হই করে কাটা, মানে এরকম প্রত্যেকেই যখন তখন চলে গেছেন শিলংয়ে সব মিলিয়ে প্রায় 30 বছর থাকতে হয়েছিল পুরো আমাকে। চাকরি জীবনটাই পুরো চাকরি জীবন না, মানে শেষের দিকে আমি যখন না ছেলে বাইরে চলে গেল পড়তে, তখন আমি দেখলাম যে থেকে লাভ নেই। আমার স্ত্রীও চাকরি করতো ওখানে, চাকরি করতো মানে ও কলকাতাতেই ছিল, বিয়ের পরে ট্রান্সফার করে নিয়ে গেছিলাম। তো ও চলে এলো তখন ছেলের জন্য, কলকাতা চলে এলো, আমি একাই ছিলাম। তারপর শেষ মুহূর্তে আমিও চলে আসি। তবে থাকার কত সাল? এটা আমি এসেছি তোমার 97-98 এরকম সময় ফিরে এসে আমি এসে তখন এখানে কলকাতায় জয়েন করি, কলকাতা অফিসে জয়েন করি। ওখানে চাকরি করেছি ধরো আরো 7-8 বছর রিটায়ারমেন্টে গেছি। আর শিলংয়ে থাকার সময় তখন আমি একটা জিনিস বলবো, মানে এরা তো গিয়েছিলেনই, হ্যাঁ, মানে অদ্ভুত। সুমিমলদা গিয়েছিলেন, সুমিমল বসাক গিয়েছিলেন, তা আমাদের সবার সঙ্গে নির্মল গিয়েছিল, নির্মল হাজরা গিয়েছিল, তারপর রাহুল রাহুল পুরকায়স্থ আর একরাম মানে দুজনে গিয়েছিল কি শঙ্করপুর জন্য। শঙ্কর নিজে গিয়েছে, শঙ্কর বলে তোমরা গুয়াহাটি যাচ্ছ, শিলং যাও, শঙ্করের কাছে যাও, শঙ্করের কাছে তোমরা যাবে। ওই গিয়ে একটা সোজা এসে একদম ফোন করে আমার বাড়িতে চলে এসেছিল ওরা, দুজন একসঙ্গে এসেছিল, রাহুল আর একরাম। তো যাই হোক, আমার তার জন্য শিলংয়ে কখনো একা মনে হয়নি কখনো। যদিও শিলংয়ের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আমি যুক্ত ছিলাম। ওখানে বঙ্গীয় সাহিত্য পরিষদ ছিল, বঙ্গীয় সাহিত্য, আমি প্রথমে যখন শতাব্দী পত্রিকাটা করতাম শেষের দিকে একদম 80s মাঝামাঝি, বঙ্গীয় সাহিত্য পরিষদ তখন আমাকে বললো যে আপনি একটা পত্রিকা করুন। ওই উমিয়াম বলে পত্রিকাটা তখন আমি সম্পাদনা করি আর কি, ওটা অন্য ক্যারেক্টারের পত্রিকা ছিল, অন্য ব্যাপার। তো যাই হোক, এইভাবেই শিলং আমাকে কখনো নিঃসঙ্গ করেনি, এটা বলতে পারি। শঙ্করদা, আপনার কি এমন মনে হয়েছে যে কর্মসূত্রে প্রায় 30-35 বছর বাংলার বাইরে থাকায় এবং অন্যতম উল্লেখযোগ্য, মানে ধরুন 20-এর কোঠায় বয়স থেকে শুরু করে 50-এর কোঠায় বয়স পর্যন্ত বাইরে থাকাটায় এবং কলকাতার সাহিত্য জগতের সঙ্গে প্রত্যক্ষভাবে বিচ্ছিন্ন থাকাটায় আপনার কোথাও সেই সময়কার পাঠকের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল কবি শঙ্কর চক্রবর্তীর? শোনো, এইটা কিন্তু একটা খুব যারা বাইরে থাকেন যেসব কবিরা, তাদের একটা কষ্টের জায়গা, এটা আমি ফিল করেছি ওখানে গিয়ে। তা সর্ব উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছেন বীরেন্দ্রনাথ রক্ষিত। বীরেন্দ্রনাথ রক্ষিত 50-এর দশকের একজন প্রচণ্ড প্রতিভাবান ক্ষমতাশালী কবি ছিলেন, এবং তার মতো এমন ছন্দের জ্ঞান আমি খুব কম দেখেছি। কিন্তু তিনি সেইভাবে বঞ্চিত ছিলেন, কিন্তু তার সেই মনোভাব তার মধ্যে কাজ করতো। তিনি সবসময় বলতেন আমাকে এড়িয়ে আমি আলাদা হয়ে গেলাম, কেউ একটা আফসোস কাজ করতো। আমি নিজেও ফিল করেছি সেটা, আমি এটা নিয়ে কোনো প্রকাশ্যে আমি কিছু দুঃখ প্রকাশ করিনি, কারণ এই কারণে যে আমি দেখলাম এটা অভিতব্য, আমার থাকবেই, এটার জন্য আমি আফসোস করে কোনো লাভ নেই। কিন্তু এটা ঘটনা, আমি আপনাকে একজন প্রতিনিধি হিসাবে সাইকোলজিটা বোঝার চেষ্টা করছি। শোনো, কলকাতায় থাকা না থাকা কি সত্যি ম্যাটার করে? ম্যাটার, আমি ওখানে এখন নয়, সোশ্যাল মিডিয়ার জমানায় যদি নাও করে, তখন করতো, কিন্তু আমি কিন্তু জানতাম, বীরেন্দ্র আমাকে বলতেন, হ্যাঁ আপনার এই সময়টা, আসল সময়টা নষ্ট করছেন এখানে থেকে, আপনার এই সময় কলকাতা থাকা দরকার ছিল, মূল স্রোতে থাকা দরকার ছিল, বীরেন্দ্র আমাকে বলতেন। আমি এই জিনিসটা তখন আমি ফিল করতাম অন্যান্যদের প্রতিনিধি হয়ে, যারা নাকি আসামে কবিরা ছিলেন, ত্রিপুরায় ছিলেন, কারণ সবার সময় যোগাযোগ ছিল। আমি অফিসের কাজে বিভিন্ন সময় ত্রিপুরায় গিয়েছি, ত্রিপুরায় আমার প্রচুর কবি বন্ধু বান্ধব ছিল, আমার সমসাময়িক বন্ধু বান্ধব ছিলেন, তারপর আসামেও ছিলেন। কিন্তু সবার মধ্যে এই একটা দুঃখের ব্যাপার ছিল, অভিমানের ব্যাপার ছিল। কিন্তু আমি জানতাম, আমি বুঝতাম যে এর থেকে আমি ওখানে ভালো থাকবো, শিলংয়ে, কলকাতায় এসে আমি ভালো থাকবো না, সেটা কিন্তু হয়েছে। তাই আমি যখন কলকাতায় এলাম, দেখলাম এখানে না এলেই আমি ভালো থাকতাম, লেখালেখিতে আবার ভালো থাকতাম, জানি না কতটা যোগাযোগের। তাহলে কি এমন মনে হয়েছে আপনি যখন 50 বয়সে আবার ফিরে এলেন কলকাতায়, তখন কি কোথাও মানে প্রত্যক্ষ দূরত্ব অনুভব করেছেন? কারণ এতদিন তাদের সঙ্গে হয়তো চিঠি চাপাটির মাধ্যমে বা 2-4 দিনের
বেড়াতে যাওয়ার সূত্রে যোগাযোগ ছিল, এখন সেটা যখন ফিজিক্যাল যোগাযোগ হয়ে গেল সেই জায়গার থেকে। সেটা একটা আছে, সেটা একটা মানসিকতার ব্যাপার আছে। শোনো, আমি দূরে থাকার সময় যে একটা নৈকট্যের ব্যাপার ছিল, মানসিক নৈকট্য ছিল, কাছে আসার পরে সেটা থাকেনি, থাকবে না আমি জানতামই, কেননা এখানে সবাই নিজেদের নিয়ে ব্যস্ত থাকে সবাই, এই জায়গাটাই এমন। আমি সেভাবে খুব মানে কি বলবো, আমি দুঃখও পাইনি। আমি ভেবেছি হ্যাঁ যেটা হয়েছে আমার, যে আরো নতুন কিছু বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হয়েছে, এইটাই হয়েছে। এই উপরি পাওনা এটাই হয়েছে, নতুন পত্রপত্রিকা হাতে পেতাম যেগুলো ওখানে পেতে অসুবিধা হতো। হ্যাঁ, ওখানে যেত বিভিন্ন সোর্স ছিল আমাদের, তবুও এখানে এসে সেই সুযোগগুলো পেয়েছি। বইমেলা অ্যাটেন্ড করতে পারতাম, ওখানে থেকে প্রত্যেক বইমেলা এসেছি আমি, শিলং থেকে কোনো বইমেলা মিস করিনি, প্রত্যেক বইমেলা এসেছি। আপনি কি 76 থেকে নিয়মিত বইমেলা? নিয়মিত 76 থেকে নিয়মিত সব বইমেলা, প্রত্যেকটা বইমেলা আমি এসেছি। এবং রবীন্দ্র একাডেমি অফ ফাইন আর্টসের উল্টো, রবীন্দ্র উল্টো দিকে যে মাঠে যে বইমেলা, তো সেখানেও মোহরকুঞ্জে, হ্যাঁ সেখানেও এসেছি। এবং একবার মনে আছে, একবার তোমাকে বলি, এর একটা রেয়ার ব্যাপার। ওখানে শিলংয়ে মইনুল হক বরভূমিয়া বলে আমার বন্ধু ছিল, মানে সে হচ্ছে কলা ভবন থেকে সে মাস্টার্স করেছিল আর কি। পরবর্তীকালে খুব ভালো ছবি আঁকতো, খুব ভালো, ও দিল্লি ফিল্লি এক্সিবিশন করেছে। পরবর্তীকালে নর্থ ইস্টার্ন হিরো ইউনিভার্সিটিতে চাকরি পায়, ওখানে থাকি। তো ফলে আমার ওর মধ্যে প্রচন্ড ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়েছিল, প্রচন্ড। দুজনে মিলে প্রতিদিন আড্ডা মারতাম, লেখালেখি করতাম। আমি কবিতা লিখলে ও তার ছবি করতো, ও ছবি দেখে আমি কবিতায় আসতাম। এই করতে করতে দুজনে প্ল্যান করলাম একটা এক্সিবিশন করবো। আমরা প্রথম করলাম শিলংয়ের বঙ্গীয় সাহিত্য পরিষদে, সেমিনার টেমিনার হলো এটা নিয়ে, প্রত্যেকে এসছেন, খুব ভালো কাজ হলো। তারপর সেটা নিয়ে এলাম একাডেমি অফ ফাইন আর্টসে। ওই একাডেমি অফ ফাইন আর্টসে তখন ওই বইমেলা চলছিল, মোহরকুঞ্জে, মনে আছে। এবং একাডেমি অফ ফাইন আর্টসে তখন কে আসেননি আমাদের ওই এক্সিবিশন দেখতে, প্রত্যেকে, শঙ্করবাবুর থেকে শুরু করে, সুনীলদার থেকে শুরু করে, সুনীল গঙ্গোপাধ্যায়ের থেকে শুরু করে, তারপর তোমার। আচ্ছা, আপনারা তো এখন 80 বছর বয়স, শঙ্খ সুনীল প্রায় সমসাময়িক। সুনীল বা শক্তি দাদা হলেও শঙ্খকে আপনারাও কেন বাবু বাবু করেন? আমি বাবু করি না, এই তো শঙ্খ। না আমি বললাম, সবাই বলে আমি শঙ্খদার সঙ্গে শোনো, শঙ্খদার সঙ্গে আমার একটা অন্যরকম সম্পর্ক ছিল। মানে যেই সম্পর্কটা খুব গাম্ভীর্য সম্পর্ক ছিল না। আমি শঙ্খদার সঙ্গে প্রচন্ড তর্ক বিতর্ক করতাম, হাসাহাসি করতাম, ঠাট্টা। মানে শঙ্খদার সঙ্গে আমি কোনোদিন, জানো তো, কোনো রবিবারে আড্ডায় যাইনি। আমি বরাবর গিয়েছি একা। শঙ্করদা নিজে আমাকে ফোন করতেন, এই আজ চলে এসো এখানে, আমি গিয়ে একা আড্ডা মারতাম। এটা সবাই আমাকে বলতো। শঙ্করদা যারা ঘনিষ্ঠ ছিলেন সেই সময়, এই অভিক বা অন্যরা, এরা বলতো আশ্চর্য, তোমার আপনার সঙ্গে এরকম। আচ্ছা, আমি এই সূত্রের প্রবণতাটাও একটু উস্কে দিই আপনার কাছে, যে শক্তি, সুনীল বা সমসাময়িক বাকিরা দাদা হয়ে থাকলেও শঙ্খ ঘোষ কেন বাবু হয়ে গেলেন? কি মনে হয় আপনার? এটা আমার মনে হয় শঙ্করদার সেই আপাত গাম্ভীর্যের জন্য মনে হয় সবাই ওইভাবে বাবু বলতেন, মানে কাছে, মনে হয় যেন কাছে পৌঁছতে পারা যাবে না। কিন্তু ব্যাপারটা উল্টো, শঙ্করদাকে দূর থেকে যারা দেখেন, হ্যাঁ, তারা ভুল ভাবেন। কাছে গেলে শঙ্করদা এত ঘনিষ্ঠ ভাবা যায় না, মানে প্রচন্ড আন্তরিক, এবং এত মানে নানান ধরনের মজার কথাবার্তাও আলোচনায় চলে আসে, মানে অবাক করার মতো। এবং সবচেয়ে বড় যেটা আমি বলি, যেটা আমার অভিজ্ঞতা, আমি শঙ্করদার ঘনিষ্ঠভাবে মিশেছি তো, একটা সময় জানো তো এরকম হয়েছিল যে সুনীল গঙ্গোপাধ্যায় বা শঙ্করবাবুর সঙ্গে একটা দূরত্বের ব্যাপার, দুটো আলাদা আলাদা গোষ্ঠীর ব্যাপার আছে। এই দুজনের প্রতি যে অপরিসীম টান ছিল, তার প্রমাণ আমি পেয়েছি, ব্যক্তিগতভাবে পেয়েছি বিভিন্ন সময়। অপরিসীম টান ছিল। তুই ঘটনা কথা উল্লেখ করে অবাক হয়ে যাবে। একটা ঘটনা করে উল্লেখ করি তাহলে, যেটা নাকি মানে এটা আমি কোথাও আজ পর্যন্ত লিখিও নি, বলিও নি। হ্যাঁ, আমি বলছি। 2000 আমি রিটায়ারমেন্টে গিয়েছি 2006, ঠিক আছে। তারপরে 2-1 বছর পরে কলকাতায় শিশু কিশোর একাডেমি বলে একটা একাডেমি হয়েছে। সেটা একাডেমির সচিব হয়েছে তখন আমার বন্ধু তপন বন্দ্যোপাধ্যায়। তপন আমার বহুদিনের বন্ধু আর কি। তো তপন বললো যে শঙ্কর, একটা আমি তো রিটায়ারমেন্টে যাবো ভেবেছিলাম, কিন্তু সিএম বললেন যে আমাকে শিশু কিশোর একাডেমির দায়িত্ব নিতে হবে। দায়িত্ব যখন নিচ্ছি, তুমি শ্যামল এখানে জয়েন করো, একটা পত্রিকা করবো, ছোটদের পত্রিকা। ঠিক আছে। ওই রিটায়ারমেন্টের পর ওখানে জয়েন করি।
করার পরে ঠিক হলো সে কি সবেতন না বৈতন? না, সবেতন না, ওখানে একটা ইয়ে একটা ইয়ে দিত আর কি, Allowance, অ্যালাউন্স, একটা সামান্য একটা অ্যালাউন্স দিত আর কি। হ্যাঁ, সেটা এমন কিছু না, খুবই সামান্য, মানে এখন যেরকম যেন বিশাল ব্যাপার গাড়ি রয়েছে না, সেরকম পরে বলবো আর কি। তো ওখানে ঠিক করা হলো যে সুনীল গঙ্গোপাধ্যায়কে সম্পাদক করা হবে, প্রধান সম্পাদক। সুনীলদা সম্পাদক হলেন। সুনীলদা খুব খুশি। সুনীলদা সত্যি কথা বলতে ছোটদের কাজ করতে খুব মানে ভালোবাসতেন। তো সুনীলদার যে পত্রিকাটা হচ্ছে খুব তখন পত্রিকার জন্য কি কষ্ট করেছি বিশ্বাস করবো না, এখন তো ভাবা যায় না যে সরকারি পত্রিকা নিজের পয়সা খরচ করে কোথায় গিয়ে রাজাবাজারে কোন ওই খালের ধারে সেই পেশে বসে অনেক রাত অব্দি মেকআপ করা, পরমেশ মাইতি, তারপরে আমার সঙ্গে ছিলেন, মানে আমি মেকআপটা করতাম যখন ইয়েতে। ওই আর নীরেন্দ্রনাথ চক্রবর্তী বাংলা একাডেমির সভাপতি ছিলেন, তো নীরেন্দ্রনাথের কাছ থেকে কিন্তু টিপস নিতাম সম্পাদনার কাজ, ছোটদের কাগজ সম্পাদনার ব্যাপারে টিপস খুব সাহায্য করেছেন উনিও, কিন্তু আনন্দমেলা সামলেছেন, আমিও সামলেছেন, ফলে সে সুযোগটা পেয়েছি। তো এইভাবে পত্রিকাটা যখন হলো খুব ভালো জমে গেছিল। চির সবুজ লেখা, এটা সুনীলদের নাম দিয়েছিলেন, চির সবুজ লেখা। তো শঙ্করবাবু লিখতেন, সবাই লিখতেন, অনেকে লিখে, খুব ভালো রিচ কাগজ ছিল ওই সময়টা। আমি এরপরে আর লেখার সুযোগ হয়নি। মানে নতুন সরকার, মানে 11 পরবর্তী সরকারও বেরিয়েছে ওই আমাদের। হ্যাঁ, কন্টিনিউ করেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে সেই ঘটনাই বলছি আমি। 2011-তে যখন পরিবর্তন হলো, তখন সুনীলদা, তার আগে পত্রিকার একটা সংখ্যা বেরোবে তৈরি হয়েছে, সুনীলদা আমাকে বললো, শঙ্কর আমি শান্তিনিকেতন যাচ্ছি, আমি ফিরে এসে সম্পাদকীয়টা লিখে দেবো, তুমি সমস্ত কাজ শেষ করে ফেলো, আমি ফিরে চলে আসছি, সম্পাদকীয়টা এসেই আমি দিয়ে দিচ্ছি তোমাকে, তুমি করে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি ফিরে আসুন। তো আমি শিশু কিশোর একাডেমি থেকে একদিন বেরোলাম, তখন সরকার পাল্টে গেছে কিন্তু। হ্যাঁ, আমাকে তপন বলেছে, শঙ্কর আমাদের মনে হয় থাকা যাবে না এখানে, তুমি কিন্তু তোমরাও দেখো, তুমি আর শ্যামল, মানে আমার মনে হয় এরপর থেকে না আসাই ভালো। আমি ঠিক আছে। তো ওখানে শিশু কিশোর একাডেমি রবীন্দ্র সদনের উপরে অফিস ছিল, বেরিয়েছি, তখন তথ্য সংস্কৃতি দপ্তর থেকে রাইটার্স একজন আমাকে পরিচিত একজন ফোন করে বললেন, এই শুনেছো? আমি কি বলে, সুনীল গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দিয়েছে শিশু কিশোর একাডেমির সভাপতির থেকে। আমি, কে বললো? হ্যাঁ, এই তো অর্ডার ইস্যু হয়েছে। তাই? কে এসছে ওখানে? অর্পিতা ঘোষ। আমি যখন শুনে আমি না স্তব্ধ হয়ে, আমি কি করবো সুনীলদার শান্তিনিকেতনে। তার আগে সুনীলদা আমাকে বলেছেন, শঙ্কর দেখো এসব নিয়ে ভেবো না, ছোটদের কাগজ, এরা কেউ কিছু বলবে না, ছোটদের নিয়ে মাথা ঘামাবে না, আমরা কাগজটা ভালোভাবে করবো। সুনীলদা এইভাবে আমাকে বলে গেছিলেন। তা আমি কি করবো, সুনীলদাকে কি করে মুখ দেখাবো, সম্পাদকীয় দেবেন উনি বলেছেন। আমি বাড়িতে ফিরলাম, বাড়িতে বেশ সারা শুধু খুব কষ্ট পেয়েছি। পরের দিন সকালবেলা আমি শঙ্করদার বাড়ি চলে গেলাম। শঙ্করদার বাড়িতে যাওয়াতে এত সকালে গিয়ে শঙ্করদা আশ্চর্য হলেন, বলে কি তুমি এখন এসছো? শঙ্করদার কথা আছে, কি? আমি বললাম যে আপনি জানেন শিশু কিশোর একাডেমি থেকে সুনীলদাকে সরিয়ে দেওয়া হয়েছে। তোমাকে কে বললো? বলে আমাকে রাইটার্স থেকে ফোন করলো। তোমাদের কে এসছে ওখানে? আমি বললাম, অর্পিতা ঘোষ। তখন দেখলাম শঙ্করদা বললেন, তুই একটু বসো। বলে উনি, বুঝলাম উনি অর্পিতা ঘোষকে ফোন করলেন। ফোন করে আমি এই পার থেকে শুনতে পাচ্ছি উনি বলছেন, হয়তো না, এটা ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না, এক্ষুনি এইটা ইয়ে করতে পারো, ভুল হচ্ছে এই পদক্ষেপটা। তাও দেখলাম শঙ্করদা খুব হতাশ হয়ে বললেন আমাকে, না ও ব্যাপারটা ও ভেবেছে আমি ওকে মানে কনগ্রেচুলেশন জানাতে ফোন করেছি। খুব খুশি হয়ে বলেছে, হ্যাঁ আমি এখনো অর্ডারটা পাইনি, আমি শুনলাম। শঙ্করদা খুব হতাশ হয়ে বসে কিছুক্ষণ পরে আমাকে বললেন, ঠিক আছে, ভালোই হয়েছে, আমিও সব জায়গার থেকে পদত্যাগ করবো। শঙ্করবাবুকে তখন বাংলা একাডেমির ওই কমিটিতে রাখা হয়েছিল, সুনীল গঙ্গোপাধ্যায়কে রাখা হয়েছিল, ওদের বাংলা কমিটিতে তখন রাখা হয়েছিল, এদের রবীন্দ্রনাথ সভাপতির কমিটিতে রাখা হয়েছে, শঙ্করদাকে রাখা হয়েছে। তখন বৌদি বসছিলেন ওখানে, প্রথম বৌদি, মনে আছে? শঙ্করদা তখন বললেন, ভালোই হয়েছে, আমিও সব জায়গার থেকে পদত্যাগ করবো। তখন বৌদি বললেন, কেন, কি হয়েছে, তুমি কেন করবে? বলে, সুনীলকে এইভাবে সরিয়ে দিয়েছেন, করবো না। আমি এই যে একটা দেখলাম টান সুনীলদার প্রতি, আমি অবাক। অনেকে ভাবতো অন্যরকম, কিন্তু আমি তখন দেখলাম, এবং ঘটনাক্রমে শঙ্করদা তার একদিন পরে আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে, আমি কিন্তু সুনীলদাকে আর ফোন করছি না, ভয়ে লজ্জায় ফোন করতে পারছি না সাহস করে। শঙ্করদা আমাকে ফোন করে বললেন যে, শঙ্কর
আমি আজকে বাংলা একাডেমিতে ওদেরকে বাড়িতে ডেকে পাঠিয়ে ওদের হাতে পদত্যাগপত্রটাই তুলে দিলাম আমি এখন। শঙ্করদা জানানোর পরই আমি সুনীলদাকে ফোন করলাম সঙ্গে সঙ্গে। সুনীলদা মনে তো সাহিত্য একাডেমির কোনো মিটিংয়ে ছিলেন নাকি, বলে যে কী হয়েছে শঙ্কর, বলে আমি তখন শুনলাম, বলো সুনীলদা শঙ্করদা কিন্তু এইমাত্র পদত্যাগ করলেন, যত বাংলা একাডেমি যত পদ ছিলেন তিনি পদত্যাগ করেছেন। সুনীলদা আমাকে অসহায় মতো জিজ্ঞেস করলেন, তাহলে আমি কি করব? মানে এইভাবে সুনীলদা আমাকে জিজ্ঞেস করলেন। আমি শুনতে বললাম, আপনি কোথায় আছেন বাংলা একাডেমিতে, নাকি আপনি পদত্যাগ করে ফেলুন। তারপরই কিছুক্ষণ পরে, ঘন্টা কয়েক পরে, গৌতম ঘোষদস্তিদার প্রতিদিন থেকে আমাকে ফোন করলো। রক্তমাংসের গৌতম ঘোষ ও প্রতিদিনে চাকরি করতো। বলে শঙ্করদা, সুনীলদাকে নাকি শিশু কিশোর, সুনীলদা নাকি শিশু কিশোর একাডেমিতে পদত্যাগ করেছে, সব জায়গাতে পদত্যাগ করেছে, শঙ্করবাবু করেছেন। আমি না ভুল ধারণা, সুনীলদাকে শিশু কিশোর একাডেমি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, আর সুনীলদা বাকি জায়গা থেকে পদত্যাগ করেছেন, শঙ্করদাও বাকি জায়গাতে পদত্যাগ করেছেন। এই হচ্ছে একটা ইতিহাস। আমি তখন এইটা বললাম এই কারণে যে সুনীলদা এবং শঙ্করদার প্রতি যে টান প্রচন্ড প্রচন্ড, আমি সুনীলদার কাছে নিজের মুখে শুনেছি, হ্যাঁ, শঙ্করদার প্রতি যে তার টানের কথা, এটা এই ওই 50-এর ওদের মধ্যে এই ব্যাপারটা ছিল, কিন্তু আমি দেখেছি এটা নাকি, আমি জানি না পরবর্তী সময়ে এগুলো দেখা যাবে কিনা। এই ইতিহাস সত্যি এগুলো থাকা দরকার। শঙ্করদা, আমাদের প্রজন্ম আপনাকে প্রথম যেভাবে চিনেছে সেটা হচ্ছে কবি সম্মেলনের সূত্রে। আমাদের প্রজন্ম মানে বলছি 1-এর দশকের কথা। কবি সম্মেলন শুরু হলো 2004-এ। দুটো প্রশ্ন, এক, কবি সম্মেলন কি লিটল ম্যাগাজিন? আর 2 নম্বর প্রশ্ন, কবি সম্মেলনের পরিকল্পনা শুরু হওয়া এবং কেন এই পত্রিকাটার প্রয়োজন? কারণ আমরা জানি 00 দশককে মানে ধরে রাখার ক্ষেত্রে এবং প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে, মানে তার আগের প্রজন্ম পরবর্তী প্রজন্ম, কবি সম্মেলনের ভূমিকা অনেক। কবি সম্মেলন করার প্রয়োজনীয়তা কি অনুভূতি হয়েছিল, তার পরিকল্পনা কি ছিল? পরিকল্পনা বলতে এটা পুরোটাই বলতে গেলে শ্যামলকান্তি দাসের মস্তিষ্ক প্রসূত। মানে শ্যামল আমার বহুদিনের বন্ধু, হ্যাঁ, শ্যামল আমার পুরনো বন্ধুদের মধ্যে শ্যামল একজন অন্যতম। আর্লি 70s-এ ও তো মেদিনীপুরে থাকতো যখন, তখন থেকেই একসঙ্গে, মানে ও একটা বড় রুচি বলে পত্রিকা করতো, সেই সূত্রে যোগাযোগ। আমি শতাব্দী করতাম, সেই সূত্রে ওর সঙ্গে যোগাযোগ। তো শ্যামলী একবার বলেছিল আমাদের একটা কবিতার কাগজ করা দরকার মাসিক। তো ওই সময় আমরা একটা কয়েকজন বন্ধু বান্ধব মিলে একাডেমি অফ ফাইন আর্টসের অঞ্চলে বসেও আলোচনা করেছিলাম, সমসাময়িক বন্ধু বান্ধব। তাদের অনেকেরই অনেক রকম মানে নেগেটিভ ধারণা ছিল যে হবে না, পত্রিকা আমার বাস্তবায়িত হবে না ইত্যাদি। তো শ্যামল খুব জেদ ধরেছিল। তো আমি আর শ্যামল ওখান থেকে বেরিয়ে মেট্রো করে ফিরছিলাম যখন, তখন পত্রিকাটার নাম ঠিক হয়ে গেল। শ্যামলী বললো, কবি সম্মেলন, এটা খুব ভালো নাম, এটা থাকুক। তারপর প্রকাশকের খোঁজ নেওয়া হলো। আমরা গেলাম গুরেন শীলের কাছে, পত্রলেখার যে প্রকাশক, যে গুরেন শীল দায়িত্ব নিয়েছিল প্রথমে। গুরেন বলেছিলেন যে আমি করব পত্রিকাটা। আমরা সেইভাবে সঙ্গে আরো কয়েকজনকে যুক্ত করলাম পত্রিকার সঙ্গে। পরবর্তীকালে কেউ থাকতে পারেনি, কেউ প্রয়াত হয়েছেন, কেউ চলে গেছেন ইত্যাদি। যেমন অপূর্ব দত্ত, আব্দুল শুকুর খান, এরকম অনেকে ছিল ওই সময়টায়। তা আমরা যখন পত্রিকাটার পরিকল্পনাই ছিল যে তরুণদের যাতে জায়গা দেওয়া হয় বেশি করে, তরুণ যারা নতুন যারা লিখছেন। এবং আশ্চর্যজনকভাবে সেই সময় যখন গুণেন ওই পত্রলেখার দপ্তরে আমরা বসতাম প্রতিদিন বিকেলবেলা, সন্ধ্যাবেলা, তখন কিন্তু কলকাতা ইউনিভার্সিটি চত্বরে যত ছাত্ররা ছিল, এখন তারা অনেকেই এস্টাবলিশড কবি, তারা প্রত্যেকে এসে ওখানে জড়ো হতেন এবং হয়ে পত্রিকা নিয়ে কথাবার্তা। এবং আমরা কবিতা তো লেখালেখি তো করতোই ওরা। এবং একটা সময় আমরা একটা আলোচনা করতাম, মানে প্রতিদিন কবিতা পাঠের একটা ব্যবস্থা করেছিলাম ওই দপ্তরের মধ্যে। তারা প্রত্যেকে ইনভলভ ছিল। এখন এইটা কিন্তু আস্তে আস্তে এই ধারাটা এখনো মেনটেন করার চেষ্টা করছি, যাতে তরুণরা অগ্রাধিকার পায়। কিন্তু এটা তো কখনো আমি যখন নিজেও পত্রিকা করতাম, ওই শতাব্দী 70-এর দশকে আর্লি যে, তখন কিন্তু তরুণরা যেমন
লিখতো সেরকম প্রতিষ্ঠিত কবিদেরও লেখা রাখতাম। হুম, আমার ওই পত্রিকার কেউ কে লেখেনি, সুনীলদা, সুপ্রিতা সবাই লিখেছেন। হুম। এখানেও তাই আমরা ওইভাবেই করছি আর কি, মানে প্রতিষ্ঠিত কবি মানে প্রবীণ কবিরাও যেমন থাকবে, তরুণরাও সমভাবে থাকবে, সেইভাবে যাতে নাকি কেউ বাদ না যায়। ইয়ে কি লিটল ম্যাগাজিন কি অবশ্যই বলবেন? আমরা বরাবরই এটাকে কেন যে লিটল ম্যাগাজিন না অনেকে বলতে চায় আমি বুঝি না। হ্যাঁ, অবশ্যই লিটল ম্যাগাজিন, হ্যাঁ, কিন্তু চরিত্রটা লিটল ম্যাগাজিনের চরিত্র, হ্যাঁ, কিন্তু বাকি কিছু মানে প্রফেশনালিজম রাখার চেষ্টা আর কি, এইটাই চেষ্টা, তাতে তো আর্থিক কোনো এইটাই মানে আমি শুনে মানে প্রথমবার কবি সম্মেলনের সঙ্গে পরিচিত হয়ে একটা বিষয় অবাক হয়েছিলাম। সাধারণত হুম, মানে কোনো লিটল ম্যাগাজিনের বা কবিতা পত্রিকার হুম, সম্পাদক একজন এবং প্রকাশক সম্পূর্ণ আলাদা আরেকটা প্রকাশনা সংস্থা, মানে এই জিনিসটা চট করে চারপাশে দেখিনি বাংলায় হুম, অন্তত। আপনি বললেন প্রথমে পত্র লেখা, তারপর পাঠক কিছুকাল সামলেছে, হ্যাঁ। তারপর শেষ কয়েক বছর সৃষ্টি সুখ করছে। এইটা আপনারা কেন ভাবলেন যে আলাদা একজন প্রফেশনাল যার প্রকাশনা সংস্থা আছে তাদের দিয়ে ছাপানোর দায়িত্ব? তার কারণ হচ্ছে অর্থনৈতিক, আর কিচ্ছু না। আমরা নিজেরা আমরা সামর্থ্য অনুযায়ী কিছু এখান থেকে বন্ধু বান্ধব থেকে বিজ্ঞাপন, ছোটখাটো বই, মুক্ত বই এসব জোগাড় করে দিতাম, মানে প্রকাশককেই সাহায্য করতাম। মুলেন ছিলের সঙ্গে পত্র লেখার প্রথমে এইটাই কথা ছিল যে আমরা যদি সাহায্য করব, হ্যাঁ, বন্ধু বান্ধব থেকে জোগাড়, বাকিটার দায়িত্বটা ও নেবে। হুম, হ্যাঁ, বিক্রি করে বা তার থেকে যদি কিছু লাভ করে পরবর্তী সংখ্যাটা ছাপতে পারে। এই করতে করতে একসময় ও পারেও নি, ও ছেড়েও দিয়েছে এই কারণে। ও বলছে আমি পারছি না, আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, ও ছেড়েও দিয়েছিল। তখন আমরা পাঠক করার পরিকল্পনা নিলাম। হুম, পাঠক করার পরিকল্পনা নিলাম এই কারণে যে পত্রিকাটা যাতে বাঁচিয়ে রাখা যায়। হুম, পাঠকে কি করলো, ওই প্রকাশনার হিসেবে কিছু বইপত্র ছাপা হতো, হুম। আর ওই বইপত্র থেকে পত্র ছাপার থেকে যত কিছু সামান্য যে, পাঠকটা কি এখন বন্ধ হয়ে গেছে? না এখনো আছে, পাঠকটা এখনো আছে, অন্য কয়েকজন আচ্ছা। চালাচ্ছে আর কি। আমরা যেতে আমি আর সেমন সেখানে যেতে পারছি না। হুম। তখন ওইখান থেকে যে কিছু উদ্বৃত্ত পয়সা বাঁচতো সেগুলো দিয়ে কমিশন করতাম, মানে এইভাবে কমিশনটা চলতো। তারপর সেখানেও এই ২২ বছর কি নিরবচ্ছিন্ন চলেছে? কোনো বাধা পড়েনি? একদমই শুধু কোভিডের সময় মনে হয় কয়েকটা সংখ্যা আচ্ছা। বাদ গিয়েছিল কোভিডের সময়, হুম, তা না হলে পুরো নিরবিচ্ছিন্ন হয়ে আছে। এবং ওই কোভিডের পরই পত্রিকাটা তখন মানে পাঠক থেকে বের করানোর একটা সমস্যা হয়ে গেছিল। আমরা তখন পাঠকে যাচ্ছি না, হ্যাঁ, মানে প্রেসের টাকা বাকি রয়ে গেছে, তখন রাজীব ছাপতো, হুম। হুম, সেই টাকা জোগাড় করে কোনো রকম প্রেসের ইয়েটা মেটালাম। মানে স্মৃতির রাজীব স্যার। ফিতির রাজীব, হুম, হ্যাঁ, ও তারপর রাজীব তখন বলল যে সঙ্গদা তাহলে এক কাজ করো, তাপস বসু ছিল ওখানে, ওই এখন যে যেই প্রকাশনটা করছে ও, ও আমাদের প্রুফ টুপ দেখতো একটা সময়, হুম, কি প্রকাশনা করছে যেন, অক্ষরবৃত্ত। তো ও তখন বললো সঙ্গদা আমি করব। তা ও কাছে দেওয়া হলো 1 বছর, 1 বছর না, একটা বছরই ওর কাছে আচ্ছা। দেওয়া ছিল। তারপর ও সারেন্ডার করলো, বাট এই হলো প্রকার, এর যে লিটারেসি তার প্রমাণ এইটাই। হুম, মানে অক্ষরবৃত্ত পরে বলছে না পারছি না, আমি সামলাতে পারছি না, আমার প্রচুর খরচ হয়ে যাচ্ছে, সারেন্ডার করে দিল। তখন রাজীব বলল আমি রোহনের সঙ্গে কথা বলি। হুম, ওই রোহন আমাকে ফোনে বলল শঙ্করদা আমি এটা করতে চাই, আপনার সঙ্গে একটু বসতে চাই। হুম, ওই গেলাম রাজীবের ওখানে স্মৃতির অফিসে, তখন রোহন এলো, রোহন বললো আপনার আমি করতে চাই, হ্যাঁ, আপনার শুধু সম্পাদনার কাজ করবেন। তখন রাজীব ওকে বললো শুধু সম্পাদনার কাজ না, ওরা শারদীয় সংখ্যার জন্য ওরা কিছু বিজ্ঞাপন বন্ধু বান্ধব থেকে জোগাড় করে, বইয়ের বিজ্ঞাপন এইসব করে টোরে কিছু তুলে দেয়, যাতে কিছু সুবিধা হয় আর কি। তখন বলছে ঠিক আছে ওইটুকু আমার করলেই চলবে। তো ওইভাবে এখন পর্যন্ত চলছে আর কি পত্রিকাটা। আচ্ছা, এই সংক্রান্ত আর ২-৩ টে প্রশ্ন। হুম, ১ নম্বর হচ্ছে আমি নিজে, এটা আমারই অক্ষমতা। হুম। আমি আরেকজন যে সম্পাদক গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় গৌরশঙ্কর তাকে বন্দ্যোপাধ্যায়, চিনি না। তার সম্পর্কে একটু বলবেন? গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমাদের সমসাময়িক, আচ্ছা, সত্তরেরই। আচ্ছা। গৌর বহুদিন ধরে চান্দ্রমাস বলে একটা পত্রিকা করতো, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ওই চান্দ্রমাস পত্রিকাটা এখান থেকে কোনো ভবানীপুরে থাকে। হ্যাঁ। হুম, ও অসুস্থ বহুদিন ধরে, তার জন্য ও আর কোনো কাজে যুক্ত হতে পারে না, হুম। হ্যাঁ। তবে আমি যখন শিলংয়ে ছিলাম তখনও গৌরশঙ্করের সঙ্গে আমার যোগাযোগ ছিল। উনি কি কবি গৌরশঙ্কর সম্মেলনের ১ম থেকেই কবি আছেন? সম্মেলনের প্রথম থেকে, আমাদের প্রথম যে কজন ছিলাম আমরা আচ্ছা। তার মধ্যে গৌরশঙ্করও ছিল। হুম, আমার হ্যাঁ, হুম, ২য় প্রশ্ন। হুম, আ কবি সম্মেলন তো ২২ বছর ধরে চলছে এবং হুম, বাংলা কবিতার পত্রিকা হিসেবে যাকে বলা হয় ব্র্যান্ড, একটা ব্র্যান্ড হয়েছে হুম, এবং বাংলা কবিতার অন্যতম
মানে কবি সম্মেলনে লিখতে পারলে মানুষজন গর্বিত অনুভব করে। আপনার এবং শ্যামল এবং বর্তমানে গত ৫-৬ বছর ধরে আমি অন্তত যা দেখেছি, পুরো সম্পাদনার কাজটা বকলমে আপনিই সামলান। লেখা জোগাড় থেকে শুরু করে প্রায় না, পুরোটাই। আসলে দুজনেই করি। শ্যামলের সঙ্গে আমার প্রতিদিন ফোনে কথা হয়, দীর্ঘক্ষণ কথা হয়। আচ্ছা। কিন্তু পরিকল্পনাটা লেখা জোগাড় করা হ্যাঁ, ইয়েটা ও সেটা শ্যামলও কে কিছু করে? জোগাড় করে, আমিও আচ্ছা, কিছু জোগাড় করি। আচ্ছা, এইভাবেই হয়। আচ্ছা। এখন শ্যামলও বহুদিন ধরে আগে তো আমরা কি করতাম? দুজনে মিলে প্রেসে যেতাম। হুম, মানে যখন নাকি সক্ষম ছিলাম। হুম, আমরা তো পুরো মেকআপটা দুজনে প্রেসে বসে দিনের পর দিন শারদীয় সংখ্যা, একেকটা শারদীয় সংখ্যা আমরা দিনের পর দিন প্রেসে বসে মেকআপ করে গেছি হুম, পরপর। হুম, দুজনে মিলেই করতাম। তা এখন ও বাড়ির থেকে বেরোতে পারে না, ও অসুস্থ হয়ে গেল, আমারও অসুস্থতা হলো, আর আমি বাড়ির থেকে এখন এইভাবে হুম, করছি এই কারণে যে এই বাড়ি থেকে বসে কিভাবে করা যায় সেই সিস্টেমটা আমি মোটামুটি আয়ত্ত করে ফেলেছি আর হুম, কি। হুম, হ্যাঁ, সেইভাবে করি, আর ওরা টুম বাড়িতে দিয়ে হুম, যায়, ইয়ে করে, এইভাবে চলছে। হুম, নাহলে পরিকল্পনা দুজনে মিলেই করি। শ্যামলের ফোনেও কথা হয়, কিভাবে প্রথমে ভেবে নিই কিভাবে করব, তারপর জানানো, কিছু জানায়, আমি হুম। কিছু জানাই, এইভাবে চলছে আর কি। আমার যেটা জানার যে আপনার এবং শ্যামল তার অবর্তমানে পত্রিকার ভবিষ্যৎ কি? সেটা 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 জানি না, মানে জানি না বলতে অনেকেই জানো তো, অনেকে মাঝে মাঝে আমাদের মানে কবি সম্মেলন তো কোনো সংস্থার পত্রিকা না, ব্যক্তি নির্ভর। একদম একদম সংস্থা তো পত্রিকা নয়, ব্যক্তি নির্ভর। ব্যক্তি নির্ভর। তাহলে আমাদের অনেকে আমাদের বলেছিলেন একটা সময় যে আপনার তোমরা যখন পারছো না, মানে শারীরিকভাবে অসুস্থ দুজনেই, তোমরা নতুন প্রজন্মে কাউকে একটু দাও না, মানে ওরা একটু আস্তে আস্তে শিখুক, দায়িত্ব নিক। তা আমরা সেইভাবে না কখনো, একটা সময় কয়েকজনের ওপর দায়িত্ব দিয়েও ছিলাম, কিন্তু দেখলাম এই যে মানসিক ব্যাপারটা, মানে মানুষ দুজন, আমি আর শ্যামলের মধ্যে যে একটা মানসিক মিল আছে, কিভাবে পত্রিকাটা করবো, ক্যারেক্টারটা কি হবে, সেটার সঙ্গে মিলছে না ওদের ভাবধারা, সেখানে গোলমালটা হয়ে যাচ্ছে। হুম, কয়েকবার আমরা দেখেছি আলোচনা করে, তো মুশকিল হয়ে যাবে, পুরো ক্যারেক্টারটা পাল্টে যাবে আর কি। এটার জন্য আমরা চেষ্টা করছি যতদিন চালাচ্ছি আর কি। জানি না শেষ পর্যন্ত কি হবে। আমরা তো স্বাভাবিকভাবেই তো আমরা তো মৃত্যু চালিয়ে দিতে পারবো না, কিন্তু আমি জানি না পরবর্তী সময় যদি কেউ সেইভাবে মানে এগিয়ে আসে, কেননা কবির সম্মেলনে এমন কিছু লেখা বেরিয়েছে আজ পর্যন্ত, আজ 22 বছরে, সে সাধারণ সংখ্যাই হোক বা শারদীয় সংখ্যাই হোক, আমার মনে হয় বাংলা সাহিত্যের রেয়ার সংকলন হতে পারে। মানে প্রবন্ধ কে লেখেননি, প্রবন্ধ থেকে শুরু করে কবিতা তো বাদিয়ে দিলাম, সাক্ষাৎকার, এই সাক্ষাৎকার মানে যাদের সাক্ষাৎকার আছে, মানে আজ পর্যন্ত, মানে বাংলাদেশে সেই শামসুর রহমান, আল মাহমুদ থেকে শুরু করে রফিক থেকে শুরু করে এই অঞ্চলের, এই আমাদের যে পশ্চিমবঙ্গের কেউ বাকি নেই মানে কবিদের মধ্যে। হুম, মানে এমনকি বিদেশি কবিদেরও সাক্ষাৎকার আর্জুনীল নিয়েছে একটা সময়, অঙ্কুর নিয়েছে, অঙ্কুর শাহ তখন কিছু ইয়ে নিয়েছে। এইগুলো মানে একটা রেয়ার কালেকশন হয়ে থাকবে, মানে যে কাজগুলো পড়ে গেছে, আমি জানি না। পত্রিকাগুলোর কি প্রথম থেকে এখন অব্দি প্রত্যেকটা সংখ্যাগত প্রিজার্ভ করা আছে? আমি জানি না। ওই ভবিষ্যৎ প্রজন্ম যদি গবেষণার জন্য দেখতে চায় কবি সম্মেলনের সংখ্যা, কোথায় যাবে? দেখো, একবার একটা পাঠকে যখন আমরা ছিলাম, তখন একজন ভদ্রলোক, তিনি কৃষ্ণনগর না কল্যাণী থাকতেন, না কোথাও কল্যাণী না কৃষ্ণনগরে থাকতেন, ওই নদীয়ার থেকে উনি আসতেন। ওনার কাছে প্রতিটা প্রথম থেকে সব সংখ্যা আছে, উনি এসে দাবি করলেন আমার সব সংখ্যা আছে, কয়েকটা সংখ্যা নেই, আপনি যদি একটু আমাকে দিতে পারেন খুব ভালো হয়। আমি বাড়ি থেকে এনে তাকে দিয়েছিলাম, তারা আবার উনি আবার কপি করে জেরক্স করে আমাকে ফেরতও দিয়েছিলেন। তারপর ওনার সঙ্গে কোভিডের পর আর যোগাযোগ হয়নি, ইনি পরবর্তীভাবে মানে প্রিজার্ভ করতে পারছেন কিনা আমি জানি না। আমার কাছে এখনো আছে, মানে রাখতে পেরে গেছি হয়তো। একটা করে সংখ্যা অবশ্যই থাকবে, শারদীয় সংখ্যাটা। মাঝে মাঝে আমার এখন শারীরিক অবস্থার জন্য আমি বোঝাতে পারছি না কোথায় কি। এই যে মাঝখানে সৃষ্টিসুখ থেকে একটা সংকলন বেরোবে, প্রবন্ধের সংকলন, সাক্ষাৎকার সংকলনও বেরোবার কথা, দুটোই নেওয়ার জন্য তখন রোহনও এসেছিল আমার বাড়িতে। তখন একটা কবি সমরগুলো নামিয়ে লিস্ট ফিস্ট করা হয়েছিল। তার পরবর্তী সময়ে মানে আপনার কাছে অন্তত 2004 আমার থেকে কাছে এক কপি করে হলেও আছে। কপি করে আছে, কিন্তু এগুলো মানে আমার এখন নিজে বের করার কোনো ক্ষমতা নেই, যদি না, বের না, করতে হয় বুঝতে কেউ পেরেছি। এসে বের হ্যাঁ, করতে মানে পারে কোথাও আর তো কি। একটা আর্কাইভ। আচ্ছা, হ্যাঁ।
এই সংক্রান্ত শেষ প্রশ্ন, যে যে কোনো পত্রিকা বা ম্যাগাজিন নিয়ে একটা তর্ক বলুন, সমালোচনা বলুন, সেটা ওঠে যে কোনো লিটল ম্যাগাজিনে প্রচুর কবিতা ছাপানো কি উচিত? প্রচুর কবিতা ছাপানোর সার্থকতা কি? নাকি এক সামান্য কয়েকজন কবির গুচ্ছ কবিতা যদি ছাপা হয় তাহলে সেই কবিকে আরো ভালোভাবে চিনতে পারা যায়? নাকি যদি কোনো 50, 100, 150 জন কবির কবিতা ছাপানো হলে সেটা মানে মেগা পত্রিকা কতটা থাকে আর কতটা একটা সংকলন হয়ে দাঁড়ায়? এই তর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি? আপনার বক্তব্য কি? শোনো, এখানে নিশ্চয়ই এই সমালোচনা আপনার কানেও হ্যাঁ, এসেছে। অবশ্যই অনেক শুনেছি, আমার বহুবার শুনেছি, বহু আমাদের ঘনিষ্ঠ জনেরাও বলেছে, আমার মানে সমসাময়িক মানে কবিরাও অনেক সময় অভিযোগ করেছে যে এত কবির মধ্যে লিখে কিভাবে কেউ পড়ে না, এটা ভুল ধারণা। আমরা গুচ্ছ কবি, এক একজনের গুচ্ছ কবিতা নিয়ে ছেপেও আমরা হাইলাইট করেছি সেটা অনেক করেন এই মাসের কবিতা করে। এই মাসের কবিতা তো করি, তার কোনো কোনো সংখ্যায় শুধু গুচ্ছ কবিতা কয়েকজনের দেখেও এটাও করেছি, আর অনেকে গুচ্ছ কবিতা ছাপা হয় ঘটনা। কিন্তু মুশকিল হয়েছে মানে বাংলা কবিতা যারা ভালো লিখছে, এখন সত্যি কথা বলতে অনেকেই ভালো লিখছে, তরুণ কবিদের মধ্যে অনেকে ভালো লিখছে, এটা ঘটনা। হ্যাঁ, এখন প্রত্যেকেরই আশা যে শারদীয় সংখ্যা কবিতা লিখবে। এখন সেখানে মানে এইভাবে বঞ্চিত, আমরা তো অন্য আমরা কোনো কোনো পরিচিত কাগজ আপনি দেখি। কি মনে হয় আপনার এইটা দেখে মানে একটা সম্পাদকীয় মান বজায় রাখা যায়? না না কম্প্রোমাইজ করতে হয় সম্পাদক? কিছু ক্ষেত্রে হয়তো কম্প্রোমাইজ করতে হয়। আমরা মানে আমি এটা কিন্তু শুধু কবি সম্মেলন বলে বলছি না, এমন বহু পত্রিকাই আছে, সেই তার সম্পাদকদের অবস্থান বা সাইকোলজিটা বুঝতে চাইছি আসলে। না, আমরা কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ খুব চেষ্টা করি না করার জন্য, হ্যাঁ, না করার জন্য চেষ্টা করি, তাতে মানে কি বলবো, অনেকে বিরূপ হন আমি জানি, অনেকে হয়েছেন বিভিন্ন সময়, স্বাভাবিক, কাউকে খুশি করা যায় না কখনো একটা পত্রিকা চালাতে গেলে। কিন্তু আমরা চেষ্টা করি যেই লিখুক যাতে ভালো লেখাটা থাকে, এইটা অন্তত মানটা রাখার চেষ্টা করি। কেননা তোমার দেখবে অনেক সময় যে আমাদের পত্রিকায় কিন্তু অনেক নতুন কবিদের লেখা, হ্যাঁ, হঠাৎ করে দেখবে চমকে যাওয়ার মতো ভালো ভালো কবিতা থাকে। এটা কিন্তু মেইল থেকে আসে, এই পড়তে পড়তে দেখে দিয়ে হঠাৎ ভালো, আমরা একটু চিনিও না তাকে, কোথায় থাকে হয়তো দেখি কোন পুরুলিয়ার থেকে লিখেছে বা বাঁকুড়ার থেকে লিখেছে, তার লেখা যাবে। এবং এটা যে করে যে কাজ হয় তার প্রমাণ কয়েকজন তো কবি আমাদের সমসাময়িক কয়েকজন কবি আছেন, খুব কি নিবিড় পাঠক, কবিতার পাঠক। তার মধ্যে একজনের নাম আমি স্বীকার করছি এখানে, সে জয় গোস্বামী। জয় খুব কবি নিবিড় পাঠক, সে কিন্তু প্রতিটা সংখ্যা পড়ে। ফোন করে হঠাৎ হঠাৎ যদি কোনো কারো কবিতা ভালো লেগে যায়, তরুণ কবি, সে ফোন করে জিজ্ঞেস করে, আরে বলতে এই কোথায় পেলেন, দারুণ লিখে গেল। সেখানে একটা স্যাটিসফ্যাকশন যে একটা জায়গাটা দাঁড়াতে পেরেছে। এইভাবে চলছে। তার মধ্যে তুমি যেটা বলেছো সেটাও ঘটনা, যে অনেক ভিড়ের মধ্যে অনেক ভালো কবিতা হারিয়ে যায় হয়তো, এটা অনেকে মানে যারা নাকি প্রতিষ্ঠিত কবি তারা মনে করেন, অন্যরা মনে করেন, অন্যরা খুশি হন, কিন্তু প্রতিষ্ঠিত কবিরা মনে করেন এই ভিড়ের মধ্যে এত কবিদের মধ্যে আমার কবিতা কোথায় হারিয়ে গেল। কিন্তু তাদেরও আবার আলাদা করে আমরা জায়গা দিই আর কি কোনো কোনো সংখ্যায়। সুতরাং এটা থেকে না, কি বলবো, মানে এটাকে এড়িয়ে যাওয়া খুব সম্ভব না আমি দেখছি। মানে গত বছরই মনে আছে, গত বছর আমাদের প্রকাশক রোহনের সঙ্গে কথা হয়েছিল, রোহনও বলেছিল দাদা এত কবিতা রাখবেন না। তার কারণ হচ্ছে প্রত্যেকেই তো কবিতা নেওয়া মানে শারদীয় সংখ্যা বিশাল সাইজ, প্রত্যেকে একটা করে কমপ্লিমেন্টারি কবিতা নিয়ে যায়, একটা 10 লাইনের কবিতা লিখে একটা কমপ্লিমেন্টারি কবিতা নিয়ে চলে যায়। তো ফলে এটা আমরা ভাবি এটা ঠিকই তো। তার জন্য গতবার চেষ্টা করেছিলাম কমাতে, কমিয়েও ছিলাম কিছু, তাও শেষ পর্যন্ত পারিনি, তবু অন্যান্য বার থেকে কমেছে। তাতে যে কতজন বাদ গিয়েছিলেন, মানে যারা আমরা এত বছর ধরে লিখছি, আমরা কেন থাকবো না সমাজে, এত বছর ধরে এদেরকে কি উত্তর দেবো? খবর তো সেইখানেই আর কি। আপনার সঙ্গে এতক্ষণ কথা বলতে বলতে অন্যান্য প্রসঙ্গ এবং প্রত্যেকটাই খুবই ইন্টারেস্টিং এবং প্রাসঙ্গিক, সেই সব কথায় এগোতে এগোতে কবিতা নিয়ে, আপনার কবিতা নিয়ে খুব একটা কথা হলো না। আমার আপনার কবিতা ধারাবাহিকভাবে পড়ে যেটা মনে হয়েছে যে কোনো কোনো কবি আছেন যাদের একটা একক স্বর বা একক একটা
চিহ্ন দিয়ে তাদের কবিতাকে চিহ্নিত করে ফেলা যায়। আপনার কবিতা প্রথম থেকে শেষ অবধি এত বহুধা বিস্তৃত যে কোনো নির্দিষ্ট একটা ইয়েতে বেঁধে ফেলা যায় না যে অমুক অ্যাঙ্গেলটাই শঙ্কর চক্রবর্তীর ক্ষেত্রে প্রযোজ্য। এখানে আমি আপনার কাছেই জানতে চাইব যে শঙ্কর চক্রবর্তীর মানে আপনি তো সম্পাদকও সমালোচকও, সেই জায়গা থেকে শঙ্কর চক্রবর্তীর কবিতার মূল বৈশিষ্ট্য কি? শোনো, প্রথমে আমি বলি, দেখো আমার যে সব ঠিক আছে, সব বলতে পারি, কিন্তু নিজের কবিতা সম্পর্কে আমি এত নিরহ হতে পারে একদম শঙ্করদা 80 বছর বয়সে পৌঁছে, প্রচন্ড, মানে আমি তাতে একেবারে কোনো অসুবিধা নেই মানে এবং অনেক সেটা কেউ আত্মকন্দুয়ানও বললো না। একেবারে আমি, কেউ যদি আমার কবিতার সম্পর্কে দু চার কথা বলতে যায় আমি অন্য প্রসঙ্গ চলে যাই। না, মানে আপনি আপনাকে নিয়ে বলুন, তার থেকে ভালো কিছু নেই। আমাকে নিয়ে বলতে গেলে আমি বলতে পারি যে এটা যে আমি নিজেকেই দেখেছি কবিতা অনেকবার নিজেকে পাল্টাবার চেষ্টা করেছি হুম। বিভিন্ন সময়ে। হুম। আমি নিজে চমকে এবং যাই। এখানে একটু বাধা দিচ্ছে, আপনার কবিতায় মানে বহির্জগৎকে দেখা এবং সেই দেখাটা প্রত্যক্ষভাবে উঠে আসে, এটা আপনার কবিতার অন্যতম একটা বড় বৈশিষ্ট্য। মানে এবং সেই দেখার মধ্যে থেকে অনুভবগুলোকে খুঁজে নেওয়ার চেষ্টা। হ্যাঁ, ওইটাই আসল কথা। মানে কি বলবো, আমি সবসময় মানে সেইভাবে ভেবেচিন্তে তো লেখা শুরু করি না। হঠাৎ করে কখনো হয়তো ভিতর থেকে একটা ভাবনা চলে এলো বা একটা ছবি। আমার আগে প্রথম দিককার কবিতার মধ্যে ওই চিত্রকল্পের উপর খুব মানে এটা বলছিলাম, জোর দিতাম। দেখা, হ্যাঁ, জোর নজর, দিতাম। সেটারও প্রভাব। সেটা আমাকে, যেহেতু আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং কোথাও একা থাকলে একা চুপচাপ অবজার্ভ করতাম, এটা আমার চিরদিনের স্বভাব ছিল আর কি। বিভিন্ন যেখানেই যাই কিন্তু চুপচাপ, কথা কম বলি, আমি বাইরের কথাও কম বলতাম, এসব অবজার্ভ করতাম। করতে করতে ওই দেখার থেকে এগুলো আসতো। তবে ইয়ের ব্যাপারে যদি বলো, আঙ্গিকের ব্যাপারটা যদি বলো, ওই পরিবর্তনের ব্যাপারটা, এটা কিন্তু আমি মানে বিভিন্ন সময়ে আমি পাল্টে পাল্টে গেছি, অজান্তেই হয়েছে। আমি যে ভেবেচিন্তে করছি তা না। তার কারণ হচ্ছে মানে প্রথম দিকে যখন আমি কবিতা লিখেছি, একদম প্রথম বইটা যেটা একা আকাশে যেটা ছিল, তার থেকে সামান্য কিছু কবিতা হয়তো এখন আছে। প্রথম বই 75 সালে। 75 সালে একা আকাশে ওইটা বেরিয়েছিল, ওই আমার সোমনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে বেরিয়েছিল। ওই কবিতাগুলো বিভিন্ন পত্রপত্রিকায় দেশে ভেসে বেরিয়েছিল তখন প্রচুর। ওই কবিতাগুলো নিয়ে একটা পাণ্ডুলিপি করেছিলাম, তো কি করবো বুঝতে পারছি না। তখন সুনীল গঙ্গোপাধ্যায় তখন আমাকে বলেছিল, আমাকে দাও, আমি বেছে দিচ্ছি। উনি কবিতাগুলো বেছে দিয়েছিলেন। আমার এখনো মনে আছে, উনি লাল কালি গিয়ে লিখিয়েছিল এইটাতে রাখবে। তো রেখে ওই প্রথম 75 সালের বইটা বেরোলো। তো এখন ওই কবিতাগুলো পড়লে এমন কেন মনে হয় আমি এইগুলো কি করে লিখেছিলাম তখন। আমার ওই ভাবনার মধ্যে এগুলো ছিল না। সুতরাং পরবর্তী সময়ে এইগুলো দেখছি পাল্টে পাল্টে যায়। এখনো আমি দেখেছি লিখতে গেলে, এখন তো লিখতে গেলে খুব কষ্ট হয় দেখেছি, মানে ভয়। সত্যি কথা বলতে এখন লেখার থেকে কবিতার মানে যে ভাষাটা এখন অনেক পাল্টে গেছে এখনকার। মানে আমি একটা জিনিস, শোনো, আমি এখানে একটা কথা বলি। সব সময় না বয়স হয়ে গেলে ওই ভাবনাটা খুব হয়ে যায়, ব্লান্ট হয়ে যায়। হ্যাঁ, সূক্ষ্ম ভাবনাটা থাকে না। এটা কিন্তু আমি ভাবি, আমাকে কিন্তু রণজিৎ বলেছিল, রণজিৎ দাস একদিন বলে একটা কবিতা পড়ে আমাকে ফোন করেছিল রাত্রিবেলা। এই কি করে লিখলে এই কবিতা গিয়েছে, আমার তো এখন এইসব ভাবনাগুলো ব্লান্ট হয়ে যায়। মানে প্রত্যেকেই ভাবে, হ্যাঁ, একটা বয়স হলো। আমি কিন্তু এটা শঙ্করবাবু নিজে আমাকে বলেছেন। শঙ্করদা আমাকে বলতেন, এখন অনেক তোমরা যা লিখছো, এই জিনিস লেখা আমার হয়, এই ইয়েটা হচ্ছে। শঙ্করদা নিজে খুব মানে ভাবতেন যে তিনি পৌঁছতে পারছেন না, কিন্তু ব্যাপারটা তা না। তার মধ্যে শঙ্করদার যেই আধুনিকতা ছিল এই সময়, হ্যাঁ, সেটা আমরা ধারে কাছে যেতে পারতাম না। সুতরাং এইটা মানে প্রত্যেক কবির ক্ষেত্রেই এই ভেতরে এই বোধটা থাকে, অভাববোধটা, যে সেই রকম জায়গায় হয়তো পৌঁছতে পারছে না, সেটা ব্লান্টনেস চলে আসছে ভেতর থেকে। সেইটা আমার ক্ষেত্রেও হয় লিখতে গিয়ে। আমি জানি না, কেউ যদি বলে যে এটা হয়েছে, উঠতেছে, তখন একটু মানে তৃপ্তি বোধ করি ইয়েতে। আমি এই সংক্রান্ত শেষ প্রশ্ন, আপনার এই শ্রেষ্ঠ কবিতার সূচিটা ঘাঁটতে ঘাঁটতেই দেখছিলাম
75 থেকে 2007-8 পর্যন্ত একটা ফেজ, এবং আপনি রিটায়ার এখনই জানলাম 2006 সালে। তারপর 2008 থেকে বর্তমান পর্যন্ত প্রচুর কবিতার বই। সেটা কি রিটায়ারমেন্টের পরে অবসরের কারণে? না, সেটা সেটা হয়েছে দেখো, এই প্রবণতাটা আমি অনেকের ক্ষেত্রে দেখেছি। এটা কেন? না আমার তখন সুযোগ হয়নি। আমার সঙ্গে প্রথম দিকে ওই যে 75 সালে বইটা বেরোবার পরে তারপর 81 না 82 না 83 সালে মনে হয় ওই এই অস্থির জাগরণটা বেরিয়েছিল। এই অস্থির জাগরণ আপনার এরপরে 82-তে, 82-র পরে 92, হ্যাঁ, তারপর 98, 2002, তারপর 2007 থেকে মোটামুটি প্রায় প্রত্যেক বছরই। আসলে তখন ওই 2000 1982-তে এই অস্থির জাগরণে বেরোলো। তারপর বের করতাম না, শিলংয়ে থাকতাম তখন কমল বলতো, এই কমল চক্রবর্তী কৌরব থেকে, তখন তুই একটা পাঞ্জলি দে করবো, ওইভাবে যখন বলতো করতাম। এই করতে করতে গ্যাপটা অনেকদিন হয়ে গেছে। আর কলকাতায় আসার পরে যখন কবি সম্মেলন করি তখন পত্র লেখা তখন তো প্রকাশক আস্তে আস্তে যোগাযোগ হলো। তখন বই কবিতা যে পাণ্ডুলিপি ছিল না তা না, বই করে আগ্রহ বোধ এইটাই আবার করিনি। ঘুরে ফিরে আমাদের একটু আগেকার সেই কথাই ফিরে এলো যে মানে কলকাতায় উপস্থিতির হ্যাঁ। সঙ্গে যোগাযোগ, এবং এইটা সেইটা একটা বড় কারণ। এটা ঘটনা, মানে এইটার জন্য এই যে কবিতা বই যে আমার বেড়ে গেছে, সেটা স্বাভাবিকভাবে আমি যদি কলকাতার বাইরে থাকতাম হতো না, এটা আমি স্বীকার করতে বাধ্য একদম। আমি আমার একটা পছন্দের কবিতা পড়ছি, শঙ্করদার লেখা ছাই ওরে। স্বর্ণকুমারীর মতো তাকে সাজিয়েছি, লাল চন্দনের ফোঁটা, গায়ে পাট ভাঙা শাড়ি, অন্য ঘরে সর্বব্যাপী স্মৃতি, হাতে অন্ধপিতা ডুকরে ওঠে আজ। গোপন বাগেশ্রীর আগে আচ্ছন্ন করেছে এই বসন্তের পুরনো দুপুর। 3 ভাই কাঁধে তুলি মেঘের উন্মত্ত হাহাকারে। পাশে দেবদারু গাছ, আমাদের বোন হেঁটে যায় দৃশ্যমান নদী ছেড়ে অন্যদিকে। রাস্তা থেকে বাষ্প ওঠে, তাই দুঃখী ম্যাটাডোরে আমরা কজন। বাতাসে আগুন কান্না ঠেলে পৌঁছে দেয় ওই শ্মশান চত্বরে। সমস্ত শরীরে আমি ঘি মাখাই, হিন্দি গান ভাসে চায়ের দোকান থেকে। চতুর্দিকে সমবেত হল্লা, কীর্তনের খই ছড়ানো ছেটানো, আর শুধু বাতাসে গোপনীয়তা। একটু পরে জ্বলে উঠবে দাউ দাউ, নাকের নথটুকুও অবশিষ্ট থাকে না তখন। শঙ্করদা, আপনি আপনার পছন্দের দুটো কবিতা পড়ুন। আমার পছন্দের কোনো আপনার কবিতা, আপনার হাতে কোনো কবিতাই আমার পছন্দের না। আপনার অপছন্দের দুটো পড়ুন। হাতের কাছে পেলাম একটা কবিতা পড়ছি, ঘরে ফেরা। ছাইরঙা বাড়িটির পাশে বাগানের ওই বিশাল পলাশ গাছ ফুলে ভরে আছে, তার নিচে খুনসুটি করছে চড়ুই ও বেড়াল। ছাদের কার্নিশ ছুঁয়ে দুটো জবা গাছ শিশির ভেজানো মুখে হাসে। ঘরের ভিতর ভাঙা হচ্ছে মুগ, নারকেল কুচি করে রাখা, বেগুন ভাজাও হবে, তার আগে ব্রাহ্মী শাক বীজতলা থেকে নিয়ে আসা। কিছুটা রোদ্দুরও, ছেলে বহুদিন পর বাড়ি ফিরবে সন্ধ্যায়, তার চোখ মুখ কত বছর যে দেখেনি পিসিমা। সন্ধ্যের হলুদ আলো মেখে ঘরে ঢুকবে সে কতদিন পর, সে নাকি কলেজ থেকে পালিয়ে জঙ্গলে ছিল সেই 14 বছরেরও বেশি। তার তলপেটে দুটো গুলি, চিবুকের নিচে ক্ষত। পিসিমা পায়েস করে রেখেছিল কাচের বাটিতে। ছেলেটির বাবা নেই আজ, হা পিত্তেস করে বসে থাকতেন ছাদে একা। কার্নিশের মাথা উঁচু জবা গাছ মাঝে মাঝে সান্ত্বনা দিয়েছে, ছেলেটা ফিরবে একদিন। বাবা নেই বহুদিন আগে, মাও পুড়েছেন হলুদ আঁচলে। বাগানের মেহগিনি বকুল সবাই খুশি আজ, বনস্থলী ছেড়ে ঠিক সময়ে ঘরে ঢুকবে সে। কমজোরি হাঁটু নিয়ে পিসিমা বারান্দা জুড়ে হাঁটাহাঁটি করছে একাই। ঘরের টেবিলে রাখা গোলাপ ও জুঁই, বাইরের আলো কমে আসছে, তবুও আজ বাগানের ফুলগুলি খুশি। ঘরের ভেতর গন্ধ ওড়ে পিসিমার রান্না করা গোবিন্দভোগ চালে। আমরা আজকের এই পর্ব এখানেই শেষ করছি।
শঙ্করদার সঙ্গে দীর্ঘ আলোচনা হলো, দীর্ঘ আড্ডা হলো, অনেক কথা জানতে পারলাম, শঙ্করদার দৃষ্টিভঙ্গি জানলাম, বিভিন্ন অভিজ্ঞতা জানলাম। ভবিষ্যতের জন্য এগুলোই থেকে যাবে, সেই উদ্দেশ্য নিয়েই কাজটা করা। আর্ট পৌরেকে ধন্যবাদ, তাদের তত্ত্বাবধানেই আমিও এই প্রশ্ন করার ভূমিকায় রয়েছি এবং এই সিরিজটা করা সম্ভব হচ্ছে। আজকে আপাতত এটুকুই, পরে আবার অন্য কারোর সঙ্গে অন্য কোনো পর্বে দেখা হবে। আমারও ধন্যবাদ। ভালো লাগলো তোমাদের সঙ্গে আড্ডা মেরে, খোলামেলা অনেকদিন পরে আড্ডা মারতে পারলাম। ধন্যবাদ, নমস্কার। নমস্কার।